দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের কাছে প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৭০১তম পর্বে। দেখতে দেখতে প্রবাসী মুখ আমরা ৭০০ পর্ব শেষ করে ফেলেছি সফলভাবে। এই জন্য আমাদের সকল প্রবাসী বন্ধু এবং বাংলা ভিশনের সকল দর্শক শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা। এই প্রবাসী মুখ অনুষ্ঠানের সাথে আপনারা দীর্ঘদিন ধরে আছেন। প্রবাসী মুখের আজকের এই পর্ব আমরা মূলত সৌদি আরব, যেহেতু আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য, সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবে আছেন এবং সেই সৌদি আরব নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই। একই সাথে যেহেতু এখন হজের মৌসুম শুরু হয়েছে, হজ পালন করতে বাংলাদেশ থেকে আমাদের ধর্মপ্রাণ মুসল্লিরা তারা যাচ্ছেন সৌদি আরবে। একই সাথে যেহেতু আমাদের শ্রমবাজার হিসেবে সৌদি আরব বড়, সেই ক্ষেত্রে আমরা সৌদি আরবের সার্বিক বিষয় নিয়ে আমরা দুজন প্রবাসী বাংলাদেশি, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন। মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া সৌদি আরব প্রবাসী আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি। জনাব সালাউদ্দিন ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি শফিউল আলম মনির। জনাব শফিউল আলম মনির, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানের আজকের এই ৭০১তম পর্বে। দুজনেই সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, আপনাদের দুজনকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটু প্রথমেই সালাউদ্দিন ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই যে সৌদি আরবে যেহেতু প্রবাসী বাংলাদেশি, আমাদের সেখানে বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের যারা আমরা কাজ করার জন্য যাওয়া, চাকরি নিয়ে জব ভিসায় যারা যাই, তারাই মূলত আমরা বেশি সংখ্যক সৌদি আরবে। অন্য ভিজিটর বা ট্যুরিস্ট হিসেবে যাওয়ার খুব একটা সুযোগ সেভাবে কিন্তু সৌদি আরবে কম, আর হজ বা উমরার জন্য আমরা যাই। আচ্ছা, একটু যদি বলেন যে সৌদি আরবে নতুন যারা যাচ্ছে এখন, তারাই যে অনেকেই বেকার বা কাজ পাচ্ছে না, এরকম কোম্পানি খুঁজে পায় না, এই ধরনের অভিযোগ আছে, অনেকে ফেরত চলে আসতে বাধ্য হচ্ছে, এইটা আসলে কেন হয়? আসলে আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘ অনেকবার বিভিন্ন টেলিভিশনের কথা বলেছি এবং বাংলাদেশ কমিউনিটির সাথে কথা বলেছি। আমাদের যে বাংলাদেশের এজেন্সিগুলো বা আমরা যারা এই জায়গায় কমিউনিটিতে আছি বা বিভিন্ন পুরাতন মানুষ যারা আছে, এই জায়গায় একটা বিশাল বিজনেস নামে একটা প্রচলিত বাংলাদেশিদেরকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া, আমাদের সাময়িক ফায়দার জন্য বা সাময়িক লাভবানের জন্য আমরা কিন্তু ভিসা এবং বিভিন্ন কপিল বিভিন্ন স্পন্সরের নামে ভিসা বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার পরে লোকটা এসে তার সঠিক কোনো কোম্পানি নেই, সঠিক কোনো কাজের জায়গা নেই, সঠিক থাকার জায়গা নেই, বাসস্থান নেই, খাওয়ার জায়গা নেই, সে থাকে কি টোটালি বিপদে। ওই যে ডিভিশন নামক যে 3 মাসের আগামাটা দেওয়ার পরে মহাকার নাম্বার যেটাকে বলে, ওটা দেওয়ার পরে লোকটা কিন্তু আইসা তার কোনো বাসস্থান পায় না, কপিল পায় না, মালিক পায় না, আগাও পায় না। এগুলো যদি সরকারি ভাবে আপনি সাময়িক কিছুদিন আগে দেখছিলেন যে অ্যাটাচমেন্ট মানে এরকম ভাবে একটা সিচুয়েশন, এম্বাসিগুলো যদি ভালোভাবে পর্যবেক্ষণ বিভিন্ন কোম্পানির কম্পাউন্ডগুলো কোম্পানির সঠিক কিনা যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি লোক সৌদি আরবে পাঠায়, তাইলে মনে হয় আমাদের এই সমস্যাটা থেকে বের হয়ে আসা। এই যে অ্যাটাস্টেশনের বিষয়টা তো এখন একটু কঠোর করেছে, মন্ত্রণালয় থেকেও নির্দেশনা দিয়েছে যে, কিন্তু ওইখানে দূতাবাসে কি তারা যাচাই বাছাই করার জন্য যায় না, কোম্পানি দেখতে যায় না? না না, আসে না, কখনই এগুলো নামে মাত্রই আছে। আমাদের বাংলাদেশীদের জন্য নানা ব্যাপারে আমি আপনাকে আমরা কমপ্লিট করি একটা প্রবাসী প্লেন করি যার যাদের সাথে তাদের সাথে তারা যায়, কিন্তু সাধারণ প্রবাসী যাদের সুবিধাগুলো পায় এমবাসি, আর এমবাসির অন্যান্য দেশের এমবাসি যে সাপোর্ট দেয়, যেরকম প্রবাসীদেরকে নিয়ে কাজ করে। যদি একটু অ্যাটাস্টেশনের ব্যাপারটা বলি, সাধারণত এই যে অ্যাটাস্টেশনের যে ব্যাপারটি, এটা যদি একেবারে সুনির্দিষ্টভাবে এই জায়গাটায় বলি, আমরা দেখেছি গেল কয়েক মাস ধরে কিন্তু এইটাতে একটু কঠোরতা অবলম্বন করা হচ্ছে, মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনা দেওয়া আছে, কিন্তু দূতাবাসে ওই জায়গাতে আসলে কি অবস্থা, যতটুকু আপনি বলতে পারবেন বা জানাতে পারবেন? দূতাবাসে এই জায়গাতে অবস্থা থাকলেও বাংলাদেশে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে উইদাউট অ্যাটাস্টেশনে কিন্তু হয়ে যাচ্ছে টেবিলের নিচ দিয়ে। এগুলাতে যদি গুরুতরভাবে প্রশাসন বা উপরস্থ কর্মকর্তা সচিবালয় যারা আছে তারা যদি উপরস্থ তারা না দেখে, আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে হেনস্থা হচ্ছি এবং সামনের দিকে হবো। আমাদের রুলস কখনোই ঠিক হবে না, আমাদের প্রবাসীদের ভাগ্যে কখনো ভালো কোনো কিছু আশা করতে পারি না যতক্ষণ আমাদের উপরস্থ কর্মকর্তারা ভালো না হবে। জি, সেক্ষেত্রে আপনারা এই যারা যাচ্ছে নতুন করে, তাদের ব্যাপারে একটু যদি মনির ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে নতুন যাওয়ার পরে কোম্পানি পায় না, কাজ পায় না, এই প্রবাসী কর্মীদের জন্য আসলে কি করণীয় আছে? ধন্যবাদ। হ্যাঁ, এটা একমাত্র আমাদের এমবেসি এবং লেবার কাউন্সিলের মাধ্যমে এটা একটা সুযোগ আছে, যেটা ফিলিপাইনিরা এবং বাংলাদেশের নিচে 6 মাসের জন্য তারা ওয়ার্ক পারমিট নেই এমবেসির মাধ্যমে। যদি তারা অবৈধ হয়ে যাওয়ার পরও তারা 6 মাসের সুযোগ নিয়ে
কাজকর্ম করে তাদের একটা টাকা দিয়ে তারা বৈধভূত আবার দেশে চলে যাওয়ার সেই সুযোগটা আছে। সুযোগটা একমাত্র আমাদের এমবেসির মাধ্যমেই, লেবার কাউন্সিলের মাধ্যমে নিতে পারে, এবং যারা অবৈধ হয়ে যাচ্ছে। আর যারা নতুন ভাবে আসতেছে তারা, তাদের যে অনেক যে ঝামেলা হয়, 3 মাসের ওয়ার্ক পারমিট ভিসা দেয়, আকামা দেয়, তাদেরকে সেটা নিয়ে তারা কিছুদিন পরে অবৈধ হয়ে যায়। এটার জন্য আমাদের দ্রুত একটি কমিউনিটির মাধ্যমে, কমিউনিটি বলেন যারা ব্যবসায়ী আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং বাংলাদেশ সরকারকে এবং লেবার কাউন্সিলের মাধ্যমে বেসিকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে তাদেরকে বৈধ করে রাখা অনেক প্রয়োজন, সুযোগ আছে। তাছাড়া আপনি দেখবেন যে আমাদের অনেক, আমি বলে গেছি যে আমাদের অনেক ধরনের টেকনিক্যাল দক্ষ শ্রমিক, যেটাকে বলি দক্ষ শ্রমিক আমাদের প্রয়োজন হয়, অনেক প্রয়োজন আছে দক্ষ শ্রমিক। আমরা হায়ার করে ফিলিপাইনি রাখছি, ইন্দোনেশিয়া রাখছি, ইন্ডিয়ান রাখছি, শ্রীলঙ্কান রাখছি, ইজিপশিয়ানদেরকে রাখছি আমাদের কাজের জন্য, যেটা আমরা বাধ্য হয়ে তাদেরকে নিতে হচ্ছে। বাংলাদেশিদেরকে আমরা পাই না সেই কাজের জন্য। এই ধরনের যদি তাদেরকে টেকনোলজি একটা সাপোর্ট দেওয়ার জন্য সৌদি আরবে যদি একটা সেন্টার তৈরি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আহ, উম, এবং দক্ষ শ্রমিক হিসাবে কাজে দেওয়ার একটা সুযোগ রয়েছে। সেই সুযোগটা সরকার গ্রহণ করতে পারে, বা সরকার যদি চায় তাও আদৌ যে কোনো একটা কোম্পানিকে, এই দেশের একটা কোম্পানির সাথে একটা চুক্তি করে, বাংলাদেশের একটা কোম্পানি বা এদেশে সৌদি কোম্পানির সাথে একটা চুক্তি করে তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য একটা সার্ভিস মানি হিসাবে দিয়ে তাদেরকে দক্ষ গড়ে তুলে তাদেরকে কাজে দেওয়ার একটা সুযোগ তৈরি করতে পারে। এটাও একটা সম্ভব। আমরা সরকারকে এই ধরনের একটা প্রপোজাল দিতে চাই। এইভাবেই যারা বেকারত্ব যাপন করে, তারা অবৈধ হয়ে যায়, তাদেরকে বৈধভাবে কাজে দেওয়ার জন্য এবং দক্ষ তৈরি করে কাজে দেওয়ার জন্য একটা কাজ তৈরি করতে পারবে। জি, সালাউদ্দিন ভুঁইয়া, আপনি যদি আবার একটু বলতেন যে দূতাবাস যেহেতু সেখানে ভিজিট করে না বা অ্যাটাস্টেশনের ক্ষেত্রে তাদের এখানে হয়তো সেইভাবে যাচাই বাছাই করার সুযোগ হয়তো নেই বা করছে না। আবার এখান থেকে তো কর্মী ঠিকই যাচ্ছে, আবার কর্মী যাওয়ার সংখ্যাও কিন্তু কমে গেছে এই কয়েক মাসে। তাহলে আসলে তো লাভ কি হচ্ছে? আমাদের লাভ আসলেই আমরা শুধু টেলিভিশনের বাণীতেই শুনতে পারি। আপনাদের মিডিয়া যারা আছেন, জার্নালিস্ট, মিডিয়ার মাধ্যমে কিন্তু শুধু বাণীগুলোই আমরা পৌঁছে, মানে বাণীগুলোই আমাদের কাছে পৌঁছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু পাই না। এই যে আপনি বললেন অ্যাটাস্টেশন হচ্ছে বা এরকম হচ্ছে, আসলে একটি হচ্ছে না। যা আপনারা শুধু টেলিভিশনে বাণী দিয়ে, আর সরকার বা বলেন, আর মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, শুধু আমাদেরকে কথা দিয়ে সান্ত্বনা দেন আপনারা। আমাদের প্রবাসীরা কিন্তু আমরা কাজের ক্ষেত্রে আপনাদের কাছে ফলপ্রসূ হিসেবে কোনো কিছু পাচ্ছি না। আসলেই একজাক্টলি 100% এই কথাটাই সঠিক, কারণ আমাদের প্রবাসীদের কান্না তো কারোর কাছে পৌঁছায় না। সাধারণ কর্মী যে তার ফ্যামিলি নিয়ে টেনশনে থাকে, তার আকামা নিয়ে টেনশনে থাকে, তার বাসস্থান নিয়ে টেনশনে থাকে, এগুলো দেখার মতো মানুষ তো আর কেউ নেই আমাদের জন্য, এক আল্লাহ ছাড়া আর বাণী শোনা ছাড়া আর কিছুই জোটে না আমাদের ভাগ্যে। না, ঠিকই আপনি যে কথাটি বলেছেন। আসলে আপনাদের প্রবাসীদের দুঃখ কষ্ট শুনতে পান নিশ্চয়ই, আমরা যাতে তুলে ধরি এই যে বিভিন্ন সময়। আবার তারা আসলে শুধু বলেন যখন, সেটি হয়তো কাজে পরিণত হয় না বা সেটি কার্যকর হয় না, এই জায়গাটি হচ্ছে যে বড় সমস্যা। কারণ এখান থেকে তারা, জি, আপনি আমি একটা প্রশ্ন আপনার মাধ্যমে আজকে সারা গোটা বাংলাদেশ প্রবাসীদের, গোটা প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে একটা তুলে ধরতে পারি। আমরা যারা দেখেন, আমরা যারা প্রাথমিকভাবে সৌদি আরবে আসছি, আমরাও কিন্তু এভাবে কষ্ট করে আমাদের জায়গাটুকু তৈরি করে নিয়েছি। আমাদের কিন্তু এরকম অবস্থান ছিল যে আমরা দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছে, আমরা কিন্তু সবাই যার যার জায়গাটা খুব কষ্ট করে তৈরি করি। আমাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো হেল্প অন্যান্য দেশের এম্বাসিদের যারা হেল্প করে ফ্যাসিলিটি দেয়, আমাদেরকে কিন্তু এটা পায় না। তা আমি একটা কথা বলতে চাই, এই যে আপনি আমাদের দেশের সচিবালয় বলেন, মন্ত্রী বলেন, মন্ত্রী কিন্তু আমাদের কষ্টটা বুঝবে না, কেননা উনি তো আমাদের মতো জায়গার লেভেল থেকে যায় কিন্তু মন্ত্রী হয় নাই। আমরা একটু শফিল আলম মনির, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে হজের যে মৌসুম, এই হজের মৌসুমে বাংলাদেশিরা সেখানে যেহেতু যাচ্ছেন, এই বাংলাদেশিরা যাওয়ার পরে আমাদের যারা সেখানে দীর্ঘদিন ধরে আছেন, যারা কাজ করছেন বিভিন্ন পেশায়, তারা কি বাড়তি কোনো কাজ করার সুযোগ বা সেখানে সম্ভাবনা আছে কিনা, দেখা যায় কিনা? আমি এই হজের সাথে দীর্ঘদিন যাবত আমি জড়িত। হজের এই সংযুক্ত এবং বিভিন্ন টক শোতে আমি কিছুদিন আগে হাবের সাবেক সহসভাপতির সাথেও আমার এই নিয়ে আলাপ হয়েছে। কমিউনিটিরা চাইলে অনেক কিছু করতে পারে, তবে কমিউনিটিরা করবে কিনা, তাদের একটা সদিচ্ছার একটা আহ,
একটা অনীহা তৈরি হয় অনেক সময়। যেমন এক একটা সরকার তো চলে আসে এক এক সময়, সেই সরকারের যারা পক্ষপাতিত্ব থাকে তারাই এই সুযোগ সুবিধা বা তারাই সহযোগিতা সরকারের নাম উজ্জ্বল হওয়ার জন্য কাজ করে থাকে, ইয়ে করে। আর এখন হলো অন্তর্বর্তী স্বাধীন সরকার, তাদের তো কোনো এখানে কোনো সাপোর্ট নেই, তাদের জন্য কারাই কাজ করবে। হ্যাঁ, কমিউনিটিরা অনেক ধরনের সুযোগ সুবিধা তাদেরকে করে দেয়। মক্কাতে যারা আছে, বিশেষ করে আপনার মক্কাতে যারা কাজ করে তারাই। হাজিদের সবচেয়ে যে বড় বিড়ম্বনা যেটা হয় প্রাথমিকভাবেই, সেই বিড়ম্বনাটা একদম যে ইজি করে দেওয়া যায় সেটা হলো বাংলাদেশ থেকে যে আশকোনা হজ টার্মিনাল থেকেই যে আসার আগে হাজিদেরকে যে ট্রেডিং এর কথা বলে ওখানে একদিন দুদিন রাখে, অথচ এখানে কোনো ধরনের ট্রেডিং, কোনো ধরনের কর্মকাণ্ড কিচ্ছুই নাই। এটা কথার কথা, নামের নাম। এটাকে যদি কার্যকারী হিসাবে যদি গ্রহণ করে, যে হাজিদের এখানের সৌদি আরবের সম্বন্ধে যদি ধারণা ওই আজকোনা হজ টার্মিনাল থেকে যদি দিয়ে দেয়, বিমান কোন জায়গায় নামবে, তাদের লাগেজটা কোথায় পাবে, যেমন এয়ারপোর্টে নামার পরে তারা যে বলে যে আমার লাগেজ কই, আমি তো লাগেজ পাচ্ছি না, কিন্তু যাত্রী নিজে জানে না যে ওনার লাগেজটা মক্কাতে গিয়ে ওনার হোটেলের ওই জায়গায় গিয়ে পৌঁছবে, উনি পাবে। সেটা ওনাকে নিশ্চিত করতে হবে। এর মধ্যে বিমানের মধ্যে উনি যেহেতু ওনার কাপড় পরে, তার ওনার অনেক ধরনের সমস্যা হয়, সেজন্য আলাদা যাতে উনি একটা কিসের মধ্যে, ছোট্ট ব্যাগের মধ্যে যাতে উনি কাপড় নিতে পারে, এই সুযোগ সুবিধা এগুলো তাদেরকে যদি গাইড করা হয়। যেতে এয়ারপোর্টে নামে, এয়ারপোর্টে তাদের 2-3 ঘন্টা সময় লাগে যে মক্কা যাওয়ার জন্য, এই সময়টুকুর মধ্যে উনি টয়লেটে গেলে যাতে কাপড়টা নষ্ট না হয়, কাপড় নষ্ট হলে উনি যে আরেকটা কাপড় নিতে সেটা যাতে পরিবর্তন করতে পারে, পরিধান করতে পারে, এইগুলো যাতে বলে দেওয়া হয়। এবং বলে দেওয়ার জন্য যে ভলেন্টিয়ার এই জায়গার মধ্যে নিয়োগ দেয় তাদেরকে, বিশেষ করে যে তাদেরকে 3 দিনের একটা ট্রেনিং দেয় বাংলাদেশে আমাদের হজ মিশন ট্রেনিং এর মধ্যে এগুলো বলে। কিন্তু তারা এত অতিষ্ঠিত হয়ে যায়, তারা স্বাভাবিক যাত্রীর মতো তাদেরকে ব্যবহার করে। কারণ তাদের দায়িত্ববোধের মানুষের একটা, আপনি ধরুন আমি পারি হলো 100 কেজি, আমাকে যদি আপনি 200 কেজি জিনিস দেন, তাহলে কি আমার তো সম্ভব হয় না। হজের সময় এতগুলো মানুষ আছে, এতগুলো ইয়ে হয়, তাহলে তাদেরকে 12 ঘন্টা যখন ডিউটি দেয়, তখন তারা নিজেরাই অতিষ্ঠিত হয়ে পড়ে। মানুষকে বোঝাতে বোঝাতে তারা বিরক্ত হয়ে এক পর্যায়ে তারা বিরক্ত বোধ করে অন্য দর্শক হাজিদের অন্যান্য প্যাসেঞ্জারের মতো ব্যবহার করে। এই জন্য তাদেরকে হজের সময় ডিউটি কমা দিতে হবে, 4 ঘন্টা 4 ঘন্টা করে করে দাও অন্তত পক্ষে। তাহলে ওনার মাইন্ড এবং মেজাজটা ভালো থাকবে, সুন্দর করে বুঝে এবং বুঝিয়ে কথা বলতে পারবে। সেই ক্ষেত্রে হাজির ও ধৈর্যশীলের সাথে একটু ইয়ে হবে। কারণ হাজিরা সবসময় আপনার ঊর্ধ্বগতি থাকে, তাদের মন মেজাজ আচ্ছা কখনো এই ধরনের জার্নি করে নাই, একটা না তারা 12-14 ঘন্টা জার্নি করে, এই কারণে। আচ্ছা একটু এখন তো যে হজের মৌসুম শুরু হয়েছে, বাংলাদেশ থেকে আমাদের ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবে যাচ্ছেন। এই যে হজের সময়, এখন তো হজের মৌসুম যেহেতু শুরু হয়েছে, আমাদের হজযাত্রীরা যাচ্ছেন সৌদি আরবে। এই সময় আসলে সৌদি আরবের বাস্তবতা কেমন থাকে? অন্য সময়ের চেয়ে এই সময়ে আমাদের বাংলাদেশিরা যারা আছেন তাদের কাজকর্ম সবকিছু কি স্বাভাবিক থাকে নাকি কোনো পরিবর্তন থাকে? অন্যান্য সময়ের থেকে হজের সময় ভালো থাকে এবং পরিবেশও ভালো থাকে। আর প্লাস আমি আরেকটা করতে আপনার সাথে অ্যাড করতে চাই আপনার প্রশ্নের মাধ্যমে। মক্কার যে আইন কানুন, এখন পারমিট লাগে এবং রোড পারমিট লাগে, তাছাড়া যারা অন্য মক্কা লাগে না। আর হাজিদের জন্য যে সুবিধা, আমি যদি একটি কথা অ্যাড করি, হাজিদের যে সুবিধার্থে বাংলাদেশি যারা হাজি, তারা কিন্তু আসলে আরবি ভাষা এবং বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ বোঝে না। আমাদের যে বাংলাদেশ থেকে ভলান্টিয়ার গুলা, যে আমরা এই জায়গাতে যে ভলান্টিয়ার গুলা সার্ভিস দেওয়া হয়, যদি আরেকটু পরিপূর্ণভাবে কোনো কমিউনিটির মাধ্যমে দায়িত্ব দিয়ে যদি এই ভলান্টিয়ার গুলা সার্ভিস দেওয়া হতো, তাহলে আমাদের হাজিদের ব্যবস্থাপনাটা সুবিধা হইতো এবং বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে বাংলাদেশি হাজিরা আরো সেবাটা একটু ভালোভাবে পাইতো। যদি সরকারি ভাবে বা এমবাসির মাধ্যমে যদি ভালোভাবে এই জিনিসটা প্রটোকল দিতে পারতো, তাহলে মানে আরো একটু ব্যস্ত হতো আমাদের বাংলাদেশি হাদিসের জন্য। জি, সেক্ষেত্রে আমাদের ওইখানে যারা বাংলাদেশিরা যারা আছেন, তারা কি এই সময় বাড়তি কোনো কাজ করার সুযোগ পায় হজের সময়? হ্যাঁ, বাড়তি সুযোগ অবশ্যই থাকে। মিনা মুজদালিফায় হাজার হাজার লক্ষ লক্ষ হাজির থাকে ওই জায়গায়। তো বাংলাদেশি যারা আছে অধিকাংশ 95% লোকই থাকে বাংলাদেশি কাজ করে ওই জায়গায়। মিনা মুজদালিফা, হোটেল, রেস্টুরেন্ট, এগুলাতে তো সবকিছু বাংলাদেশি অনেক প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশিদের দখলেই কিন্তু বর্তমানে মক্কার বাজার। কিন্তু সেই ক্ষেত্রে তো তাহলে আমাদের হাজিদের চলাফেরা বা সুযোগ সুবিধার ক্ষেত্রে তো সহজ হয়, যেহেতু বাংলাদেশি মানুষ থাকলে তো নিশ্চয়ই সুবিধাও তো বেশি।
নাকি? হ্যাঁ, সহজ হয়, কিন্তু প্রাথমিকভাবে যখন আপনার বাংলাদেশ থেকে ফ্লাইট আসে, হাজিরা অনেক হাজি, যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজিরা 70 প্লাস বয়স হওয়ার পর, ইয়াং বয়সে খুব কমই আসে। তো তারা এই ধরো মেজরিটি পার্সেন্ট যারা আগের দিনের মানুষ, তারা তো এত কিছু বোঝে না। তো নামার পরে তাদের ব্যাগ খুঁজে, তাদের সামান খুঁজে, আমার ব্যাগ কোথায়, ব্যাগ কিন্তু অটোমেটিকলি চলে গেছে মক্কায়, কিন্তু তারপরে সে খোঁজাখুঁজি করে ওই জায়গায় একবারের জায়গা দুইবার কিন্তু কথাটা সে বুঝতে পারে না, তারা হতাশাগ্রস্ত থাকে। ওই সার্ভিস গুলো যদি আসলে আমাদের বাংলাদেশি ভলান্টিয়ার দ্বারা ভালোভাবে সার্ভিস দেওয়া যেত, তাহলে মনে হয় বাংলাদেশের হাজিরা আরো স্যাটিসফাই, এবং সরকারের প্রতি যে আস্থা, আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রতি যে আস্থা, আমরা যারা ম্যানেজমেন্টে বা আছে তাদের প্রতি যে আস্থা, এটা কিন্তু আরো একটু ভালোভাবে পাইতো। আর হাজিরের সেবা করা তো আসলেই আমরাও চাই, বা আরো যারা আছে সবাই চায় যে আল্লাহর মেহমান, যারা আল্লাহর ঘরের মেহমান, সেবা করার জন্য সবাই কিন্তু একটা সুযোগ খুঁজে। এই যে হাজিরা যারা বা হজযাত্রীরা যারা যাচ্ছেন, তাদের নানা রকম সমস্যা থাকে, সেখানে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে, আমাদের বাংলাদেশিরা অনেকে তো দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালনের বিষয়টা আরও কিভাবে একটু হাজিদের জন্য বা হজযাত্রীদের জন্য আরও হজযাত্রী বান্ধব বা আরও সেবা দেওয়া যায়, সেই বিষয়ে আপনার কি পরামর্শ বা মতামত? তাদের সবচেয়ে প্রথম প্রিপারেশন নেওয়া উচিত হলো, তাদের যদি আত্মীয় স্বজন যেখানে থাকে তাদের সাথে যোগাযোগ করবে, আমি তো সৌদি আরব আসতেছি, আমি আসবো, আমার এই জায়গার মধ্যে আমার কর্মস্থান হবে, আমি সেই জায়গার মধ্যে আসবো। এই প্রথম হলো এটা বাংলাদেশ থেকে করে আসা উচিত, তার সাথে যোগাযোগ করে। এরপর যদি উনি এই জায়গায় এসে যদি বিলম্বনা করে, আলহামদুলিল্লাহ, এখন আমাদের অনেক বাংলাদেশে অনেক জায়গায় আছে, তাদের থেকে সহযোগিতা নিতে পারে, কথাবার্তা বলি, সহযোগিতা দিতে পারে, এবং কর্মকাণ্ডের জন্য একটা কাজ তৈরি করা যায়। যদি তার যদি নিউ কোম্পানি যদি কাজ না পেয়ে থাকে, যদি কাজ পেয়ে থাকলে উনি ওখানে অনেক বাংলাদেশি পায়, অনেক ধরনের সহযোগী কাজকর্ম করার জন্য পায়, তাদের সাথে উনি আলাপ আলোচনা করে যাবেন। তবে সবচেয়ে প্রথম আমার কাজটা হলো, উনি যদি কাজ না পায়, কপিল খুঁজে না পায়, তাহলে উনার করণীয় কি? সেই ক্ষেত্রেই উনি ওনার করতে হবে, ওনার করণীয় হচ্ছে উনি আশ্রয় নিতে হবে সর্বপ্রথম একজন বাংলাদেশের কাছে। বাংলাদেশি থেকে উনি জেনে শুনে উনি এমবেসির পরামর্শ নেবে। সৌদি ল অনুসারে, আইন অনুসারে ওনাকে 2 বছরের ওনাকে স্যালারি পে করে তারপরে ওনাকে এই দেশ থেকে পাঠাতে হবে বাংলাদেশে। এই 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 আইনটা যদি কার্যকর সৌদি আরবে আছে, অন্যান্য দেশের জন্য অলরেডি কার্যকর আছে, কিন্তু আমরা বাংলাদেশিটা এটা গ্রহণ না করে উল্টো পথে আমরা হাঁটি। এই উল্টো পথে না হেঁটে আমাদেরকে এই কার্যকর এবং এই আইনের পিছনে হেঁটে যদি আমরা সময় নষ্ট করে যদি এই কাজটা যদি বেশ কয়েকবার করে, দেখবেন যে আগামীতে বাংলাদেশিদের নাম শুনলেই যেমন ফিলিপাইনিদের মতোই, ইন্দোনেশিয়াদের মতোই, এরা সৌদিয়ানরা বইয়ে এই ধরনের আরেকটা বাংলাদেশি করতে উনি অনেকগুলো চিন্তা করে করবে, সহজে করবে না। কারণ আমাদেরকে এই জায়গায় যাওয়া খুব বেশি প্রয়োজন, এইভাবে সচেতন হওয়া, এবং এমবিসিও যাতে আমাদেরকে এইভাবে গাইড করে, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আমরা একটু যদি শ্রমবাজার সম্পর্কে এর আগে যে কথাগুলো বলছিলাম, সেখানে কিছু বিষয় একটু যুক্ত করতে চাই। যে এই যে অনেক আপনি বলছিলেন যে দূতাবাসের যে অ্যাটাস্টেশন বা সত্যায়নের ক্ষেত্রে কোম্পানি পরিদর্শন করা বা না করার ক্ষেত্রে একটি তথ্যগত সমস্যা, যেটা আমরা মন্ত্রণালয় থেকে বলা হয় তাদেরকে কোম্পানি পরিদর্শন করে অ্যাটাস্টেশন করবে বা সত্যায়ন করবে, কিন্তু বাস্তবে তারা করে না। এখন তারা তো বলে লোকবল সংকট, এটি একটি তাদের ক্ষেত্রে অভিযোগ। কিন্তু তারপরে তো বড় কোম্পানিগুলো তো করা উচিত না, কি মনে করেন? যে কোম্পানি তো বেশি কর্মী নেবে। যে আমি আপনাকে এই বিষয়টায় আবারও বলতে চাই, আপনি এমবাসি যত কঠোর হচ্ছে, হলেও কিন্তু আমাদের বাংলাদেশ যারা অ্যাটাস্টেশন ছাড়াও হয়ে যাচ্ছে কাজ। আপনি শুধু এমবাসিকে এককভাবে দোষারোপ করবেন তা কিন্তু না। বাংলাদেশ আগে আমাদের সচিবালয় থেকে ধরে সরকার পর্যন্ত মন্ত্রণালয় এবং বিএমইটি এই জায়গাতেও মানে স্বচ্ছতা দরকার, সেটি 100% ওই জায়গায় স্বচ্ছতা প্রথমে, তারপরে এমবাসি যদিও আমাদেরকে কঠোরভাবে দমন করে বা কঠোরভাবে যারা আমরা সিন্ডিকেট বিজনেস করে তাদেরকে দমন করার চেষ্টা করে, তখন কিন্তু বাংলাদেশ থেকে তারা আরেকটা রাস্তা খুঁজে নেয়। আপনি একটা কথা বিশ্বাসী, যারা আমরা ম্যানপাওয়ারে বিজনেস করি বা আমার মতো যারা, আর কি আমি কাউকে উদ্দেশ্য করে বলি না, আমি আমাকে দিয়ে বলি, যারা আমাদের মতো সিন্ডিকেটে বিজনেস করে তাদের কিন্তু আসলেই দক্ষতার যোগ্যতা, তারা কিন্তু সব মাপকাঠি, তাদের রাস্তা কিন্তু তারা খুঁজে নেয়। এমবাসি যখন কঠোর হয় তখন কিন্তু আমরা বাংলাদেশের রাস্তা খুঁজি, আবার যখন বাংলাদেশে কঠোর হয় তখন কিন্তু এই দেশের রাস্তা খুঁজি। আসলেই আমি মনে করি যে এই সব সিন্ডিকেট গুলাকে আগে টার্গেট করা, বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের এই শ্রম বাজারকে ধ্বংস না করে এদের দিকে নজর দিয়ে আমাদের এই শ্রম বাজারটাকে আরেকটু
আরেকটু যদি ভালোভাবে কোনো কিছু করা যায় ওই চিন্তা নিয়ে আগে আগে বাড়া উচিত। আর দ্বিতীয়ত আরেকটা বলতে চাই, আজকে আপনার মাধ্যমে আমি ওই সময় বলছি, এখনো বলি, আহ, যে আপনি একজন মন্ত্রী কিন্তু কখনোই আমাদের এই সরকারের যে আমাদের লেবারের কষ্টটা বুঝবে না। একজন সচিব কিন্তু আমাদের এই সদরের লেবারের কষ্টটা বুঝবে না। আপনার মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই, আমরা যারা রুট লেভেল বা আমরা যারা নিম্ন শ্রেণী একবারে রুট লেভেল থেকে উপরে উঠে আসছি, কমিউনিটি তৈরি হচ্ছে, এই জায়গা থেকে আপনার বেছে বেছে যদি 5-6 জন লোক দিয়ে একটা কমিউনিটি তৈরি করে এই জাস্টিফিকেশন গুলো করে নিশ্চয়ই এই আপনার এই জি, আমি একটু একেবারে সময় শেষের দিকে আমি আপনাকে একটু শেষ একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, এই সম্প্রতি দেখলাম সৌদি আরব থেকে কিছু কর্মী ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এটি কি স্বাভাবিক প্রক্রিয়া নাকি কোনো ভিন্ন পরিস্থিতি? আসলে এগুলার জন্য আপনি যদি কোনো কিছু বলতে চান, এগুলা আমি মনে করি যে এটা সবসময় সাময়িক, তাদের যেই রুলস রেগুলেশন ছিল মানে সাধারণত যেটা হয় যে আমাদের হয়তো তার পারমিটটা এক কোম্পানি, সে হয়তো বাইরে অন্য কোনো জায়গায় কাজ করছে, এই কারণে তাকে যেটা হয়, মানে আমাদের তো অনেকেই মনে করে যে ফ্রি ভিসা, অনেকেই মনে করে ফ্রি ভিসা, আসলে ফ্রি ভিসা বলতে তো কিছু নাই। সে তো একটি কোম্পানির, একটা কোম্পানির অধীনেই তার ভিসাটি থাকবে, সেই কোম্পানির অধীনে কাজ করার নিয়ম। কিন্তু যখন হয়তো বাইরে কাজ করে তখন ধরা পড়ে, বলে আমার আকামা আছে, কিন্তু আসলে আকামা থাকলেই তো হবে না, সে তো আরেক জায়গায় কাজ করতেছে। এই সমস্যাগুলো তো আছে নাকি? এটাই তো বোধ হয়, যদি আমি ভুল না করি। আমি আপনাকে ক্লিয়ার করি। জি, ধরেন আপনি বাংলাদেশের 3-4-5টা কোম্পানি আছে, ধরেন আপনি বড় বড় কোম্পানি, যেমন আমার কোম্পানির অ্যাড্রেস হলো চট্টগ্রামে, আমি ঢাকায় কাজ করতেছি। আমি সম্পূর্ণ রকমে আমার যে ডকুমেন্টস গুলো আছে, এই ডকুমেন্টস গুলো আমার দেখা গেছে কি চট্টগ্রাম, টোটাল চট্টগ্রামের ভিতরে কাজ করতে পারবো। তখন দেখা গেছে কি আমার কাজের ক্ষেত্রে আমি চলে গেছি কোথায়, বগুড়া। তখন ওই জায়গায় যদি কাজের পারমিট না থাকে আপনাকে তো অ্যারেস্ট করবে। তাহলে এই কর্মীরা কি সেটা জানে না, নাকি কোম্পানিগুলো কর্মীদের সাথে সেটা লুকায় রাখে, কোনটা, নাকি জেনে বুঝেই যায়? না, কর্মীরা জানলেও কোম্পানি এগুলো লুকায় রাখে, আর কোম্পানি যারা মানে সবাই একটু চিন্তা করে, মানে সুযোগ নেওয়ার চেষ্টা করে। জি, অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভূঁইয়া ভাই, আপনি অনেক সুন্দর কিছু তথ্য আমাদেরকে দিলেন। নিশ্চয়ই আমাদের প্রবাসী বন্ধুরা যারা নতুন যাবেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আমরা একটু শফির আলম মনির, আপনার কাছে একটু আসতে যাচ্ছি যে সৌদি আরবে যেহেতু আমাদের সবচেয়ে বেশি কর্মী আছে, সেখানে নতুন কর্মীও যাচ্ছেন, সেই কর্মীদের অনেকেই এখন যে অভিযোগগুলো করেন, তারা কাজ পাচ্ছেন না, কোম্পানি খুঁজে পায় না, অনেকে দেশে চলে আসেন, এই কারণগুলো কি আসলে? ব্যাক করার কারণটা আপনি যখন অবৈধ হয়ে পড়েন, তাহলে সৌদি আইন অনুসারে আপনি যদি রাস্তার ঘাটে কোনো চেকের মধ্যে আপনাকে ধরা পড়লে, তখন আপনাকে জেলে দিয়ে কপিল থেকেই ওনার কাছে মেসেজ পাঠায় যে তোমার একটা লেবার ধরা পড়ছে, তোমার একামা নাই, তার এত মাসের এত টাকা পে করতে হবে, তারপর আমরা জেলে ছুটিতে পাঠা দেবো, আর নয়তো তুমি এসে নিয়ে যাও, বা ওনার জন্য এত টাকা জরিমানা আছে, এই টাকাটা তুমি দিয়ে নিয়ে যাও। কারণ এখন কিন্তু ধরা পড়লেই কিন্তু আপনি পাঠাই দেয় না। আপনার একামার ডেট না থাকলেও, রেনু না থাকলেও, ওয়ার্ক পারমিটের, তাহলে কিন্তু পাঠাই দেয় না। তাকে ফিঙ্গার দেওয়ার পরে দেখে ওনার ডেট যতদিন চলে গেছে ততদিনের টাকা এই জায়গায় পে করে তারপর ওনাকে দেশে পাঠায়। তখন ওই শ্রমিকের তো টাকা থাকে না ওই টাকা পে করার জন্য, না কপিলকে জানায়, কপিল যখন কোনো রেসপন্স না করে ওনার জন্য 4 দিনের জন্য অপেক্ষা করে। 4 দিনের মধ্যে কোনো রেসপন্স না করলে তাহলে এরা করে কি, জাকাত ফাউন্ডেশন যেটা আছে, ওই ফাউন্ডেশনের মধ্যে ওনার নাম সহকারে, আকামা সহকারে, ওনার একটা অ্যাকাউন্ট নম্বর করে এই ব্যক্তির জন্য এই সমস্যা, উনি দেশে চলে যেতে চাই, যেতে পারবেন। ওনার 2000-5000 রিয়ালের প্রয়োজন, ছোটখাটো যারা এই ধরনের, তখন করে কি ওই জাকাত ফাউন্ডেশন থেকে জাকাতের মাধ্যমে টাকাগুলো তার জন্য পে হলে ওনাকে সাথে সাথে দেশে পাঠিয়ে দিই। এই জন্যই আপনার জেলখানার মধ্যে যে মানুষের যে 5 দিন 10 দিন 15 দিন থাকতে হয়, মূলত এটার কারণে থাকতে হয়। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী মুখের আজকের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা দেখছিলেন সৌদি আরব শ্রমবাজার এবং সৌদি আরব প্রবাসীদের নানা বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। একই সাথে যেহেতু এখন পবিত্র হজ, এখন এই মৌসুম, হজের মৌসুমে আমাদের অনেক হজযাত্রী ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবে যাচ্ছেন, তাদেরও নিরাপত্তা বা তাদের সেবার জন্যও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা তারা প্রস্তুত রয়েছেন। তবে যারা কর্মী ভিসায় বা জব ভিসা নিয়ে নতুন সৌদি আরবে যেতে চান, তারা একটু খেয়াল করে জেনে বুঝে যাবেন। অবশ্যই ফ্রি ভিসার নামে কথিত কোনো ভিসায় আপনারা যাবেন না। কোম্পানি, সেই কোম্পানির ভিসাতে আপনি যাবেন, সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। কোম্পানির বাইরে চলে গেলে কিন্তু আপনি সেখানে আনডকুমেন্টেড বা অবৈধ হয়ে যাবেন। তখন কিন্তু সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেখানকার পুলিশ সদস্যরা আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেবে বা জেলে পাঠিয়ে দেবে। তখন ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হবেন। এই জন্য যাওয়ার আগেই
এই বিষয়টি নিশ্চিত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী মুখের ৭০১তম পর্ব থেকে মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ।